এদিকে প্রথম আর প্রতিশ্রুতি ওদের ঘরে। তখন রাত প্রায় 10টা ওভার। তুমি কিন্তু আমাকে সেই জিনিসটা শেখালে না। কোন জিনিসটা? আরে ওই যে সেদিন বাসর রাতে তোমায় যেটা জিজ্ঞেস করেছিলাম। ও, মেয়েদের সন্তান কি করে হয়, তাই তো? হুম। কি করে শেখাতাম, আপনি তো নিজেই আমাকে কথা শুনিয়ে উঠে গেলেন। ওটা তো লজ্জার কারণে বলেছিলাম। তো আজ কি লজ্জা করছে না? হ্যাঁ করছে, তবে কম, একটু একটু। আপনি আমার সাথে মজা করছেন, তাই না? আমি জানি আপনি সব জানেন, সব বুঝতে পারেন, শুধু শুধু বোকা বানালেন আমায়। না, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, আর তোমাকে বোকা বানানোর কোনো ইচ্ছে নেই আমার। সত্যি বলছেন? আমার কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। হ্যাঁ সত্যি বলছি। ঠিক আছে, তবে শেখাচ্ছি। এই বলে প্রতিশ্রুতি ঝপ করে প্রথমের উপরে উঠে পড়ল। ভয় যেন প্রথমের কাচুমাচু অবস্থা। কি হলো, এত ভয় পেলে চলে? আমার বুক কাঁপছে, প্লিজ ছেড়ে দাও আমায়। না, আজকে আর ছাড়ছি না আপনাকে। আজকে আমি শিখিয়েই ছাড়বো, আর শুধু শুনবো না। আজকে আপনাদের সন্তানের থাক যাকে সে কথা। প্রতিশ্রুতি প্রথমের শার্টটা খুলে ফেলল। এরপর ওর মুখের কাছাকাছি গিয়ে ঠোঁটের উপরে একটা চুমু দিল। যে পুরুষ কোনো মহিলার সংস্পর্শে এতটা নাজেহাল হয়ে পড়ে সে আর যাই হোক রেপ করতে পারে না, তাও আমরা সিরিয়াল রেপিস্টের মতো কিছু। এটা অসম্ভব। যাই ঘটে যাক না কেন প্রথমের উপর থেকে সব সন্দেহ যেন দৃঢ়ভূত হয়ে যাচ্ছে প্রতিশ্রুতির। প্রথমে লজ্জা আর ভয় কেটে যাচ্ছে ধীরে ধীরে। প্রতিশ্রুতি 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নিজের স্বামীকে। তারপর তার মাথাটাকে চেপে নিজের গলার অঞ্চলের সাথে মিশিয়ে একাকার করে নিল। প্রথমে একটা চাদর টেনে নেয় ওদের দুজনের উপরে। এরপর আর কারোর মুখ থেকে কোনো কথা বেরোল না, শুধু ভালোবাসার আদান প্রদানের পালা বদল চলতে থাকে। আর রেশ ধরে মাঝে মাঝে নরম কাঠের বিছানায় আন্দোলিত হচ্ছে, তার সাথে সাথে দুজন নরনারীর নিঃশ্বাসের শব্দ। এরপর আর কি হয়েছে না হয় পাঠকরা নিজেদের দায়িত্বে বুঝে নেবেন। রাত প্রায় 1টা। হঠাৎই ঘুম ভেঙে গেল প্রতিশ্রুতির। পাশ ফিরে দেখে প্রথম নেই বিছানায়। বুকটা যেন ধরফর করে উঠল তার। কি হলো ব্যাপারটা? এত রাতে প্রথম কোথায় গেল? বাথরুমে গেলেও ও তো একা যায় না কখনো। লাইটটা অন করে চারিদিকে খুঁজতে লাগলো প্রতিশ্রুতি। ঠিক তখনই একটা ফোন কলের মৃদু আওয়াজ আসলো। এইটা তো প্রথমের ফোনের রিংটোন মনে হচ্ছে। তার মানে ওর ফোন ঘরেই আছে, ফোনটা আর কোথাও নাই। প্রথমে বালিশের নিচেই ছিল, তাই শব্দটা স্পষ্ট আসছিল না। কিন্তু এত রাতে প্রথমকে কে আবার ফোন দিল? কি এমন কথা আছে তার সাথে ওর, তাও এত রাতে? কৌতূহলবশত ফোনটা রিসিভ করে প্রতিশ্রুতি। ওপাশ থেকে একটা সুপরিচিত কণ্ঠ ভেসে আসলো তার কানে। কি হলো প্রথম, ফোন ধরতে এত দেরি হলো কেন? কণ্ঠস্বরটা শুনে যেন মাথায় বাজ পড়ল প্রতিশ্রুতির। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে, কারণ আওয়াজটা আর কনন নয়, নির্জনের ছিল। তার মানে নির্জন আর প্রথম একে অপরকে চেনে, কিন্তু সেটা কি করে সম্ভব হতে পারে? আর ওরা একে অপরকে চিনবেই যখন দুজনের কেউ স্বীকার করলো না কেন, সেটা কি এমন সম্পর্ক আছে ওদের দুজনের ভেতরে? কিন্তু এই সময়ে আর এত রাতে প্রথম কোথায় গেল? প্রতিশ্রুতি খুঁজতে থাকে তাকে। হঠাৎই অন্ধকারে কারোর সাথে একটা ধাক্কা খেলো সে। অমনি আটকে উঠল সে। কে কে এখানে? আমি প্রথম, তোমার হাজবেন্ড। আপনি আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন? আমি এদিকে খুঁজে মরছি আপনাকে। কোথায় আর যাবো, একটু ছাদে গিয়েছিলাম। আপনি ছাদে গিয়েছিলেন রাতে, তাও একা একা? আচ্ছা এখন কি অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? আগে ঘরে চলো। প্রথম আর প্রতিশ্রুতি ওদের বেডরুমে আসলো। প্রতিশ্রুতির হাতে নিজের ফোনটা দেখে বেশ অবাক হলো প্রথম। এ কি, এটা তো আমার ফোন। তুমি আমার ফোন নিয়ে কি করছো? কেন? ফোনটা ধরে খুব অন্যায় করে ফেলেছি বোধহয়। ন্যায় অন্যায়ের কথা জানি না, তুমি আমার ফোন ধরলে কেন আগে তার উত্তর দাও। প্রথম, আমি আপনার স্ত্রী হই, আপনার কোনো জিনিসের ওপর পূর্ণ অধিকার আছে আমার। তুমি এরপর আমাকে না বলে কোনো জিনিসে হাত দেবে না। আমি বুঝতে পারছি না কি এমন আছে এই ফোনে যা আপনি মনে হয় ভয় পেয়ে আছেন আমি ফোনটা ধরাতে। আচ্ছা কেউ কি কল দিয়েছিল নাকি? কেন, কেউ কল দেবার কথা ছিল নাকি? প্রতিশ্রুতি কল লিস্ট থেকে নির্জনের নাম্বারটা মুছে ফেলেছে, যাতে প্রথম কিছু বুঝতে না পারে। কারণ সে চায় না প্রথম কোনো কারণে সন্দেহ করুক তাকে। তবে ও আরও বেশি সতর্ক হয়ে যেতে পারে।
তখন আর চাইলেও কিছু জানতে পারবে না প্রতিশ্রুতি। একবার ভেবেছিল নিজের স্বামীর কাছে নির্জনের কথা জিজ্ঞাসা করবে, কিন্তু পরে ভেবে দেখলো প্রথম কিছুতেই নির্জনের সাথে ওর সম্পর্কের কথা স্বীকার করবে না। সেটা করার হলে বিকেলে এভাবে চিনেও না চেনার ভান করতো না। কি হলো বললেন না যে? বিশেষ কারোর ফোন করার কথা ছিল নাকি? না, কে আর ফোন করবে আমার কাছে, তাও এত রাতে। দেখো, আমার পার্সোনাল জিনিসে কেউ হাত দিক, এটা ঠিক পছন্দ করি না আমি। আমি ছোটবেলা থেকেই এরকম। তুমি প্লিজ আমার ব্যবহারে কষ্ট পেও না। প্রতিশ্রুতি স্পষ্ট দেখতে পাচ্ছে প্রথম মিথ্যে কথা বলছে, কিন্তু এই মুহূর্তে কিছু বলতে পারছে না তাকে। ওর চোখ মুখ দেখে স্পষ্ট বুঝতে পারছে প্রথম বেশ ভয় পেয়ে আছে। হয়তো নির্জনের সাথে ওকে যোগাযোগের কথা প্রতিশ্রুতি জেনে গেল কিনা সেই ভয়ে। ঠিক আছে, তুমি যখন চাইছো না তোমার পার্সোনাল কোনো জিনিসে হাত দেবো না আমি, কিন্তু এত রাতে ছাদে কেন গিয়েছিলে, তাও একা একা? সেটা তো বললে না আমায়। আমি শুনেছি তুমি অন্ধকারে ভীষণ ভয় পাও। এমনি ভালো লাগছিল না, তাই ছাদে গিয়েছিলাম। একবার ভেবেছিলাম তোমায় ডেকে তুলবো, পরে কিছু একটা ভেবে একাই চলে গেলাম, আর কিছু না। প্রথমের এই কথার ভেতরে যেন কোথাও মিথ্যের গন্ধ পাচ্ছে প্রতিশ্রুতি। ও কিছুতেই বিশ্বাস করতে পারছে না নিজের স্বামীর কথা। প্রথমকে অবিশ্বাস বা সন্দেহ করার কোনো ইচ্ছা নেই প্রতিশ্রুতি। ও বারবার চায় ওর নিজের স্বামীর প্রতি সকল অবিশ্বাস, সন্দেহ যেন ভুল প্রমাণিত হয়। তবে হেরে গিয়েও জিতে যায় প্রতিশ্রুতি, কিন্তু প্রথমের কার্যক্রমে বারবার ওকে সন্দেহ করতে বাধ্য করে। আজকে নির্জনের ফোন কল সন্দেহকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, ওটা নির্জনের ফোন কল ছিল তো, নাকি বুঝতে কোনো ভুল হলো প্রতিশ্রুতির? যদিও নির্জনের ফোন নাম্বার জানা নেই, তার সন্দেহটা করা হয়েছে শুধু কণ্ঠস্বর থেকে। পরদিন সকালবেলা আবারও সেই একই ব্রেকিং নিউজ। রাতে এক কিশোরীকে ধর্ষণ। মেয়েটার বয়স 14 বছর। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার মৃত্যু ধর্ষণের কারণেই হয়েছে, আলাদা করে খুন করা হয়নি তাকে। পুলিশ হন্যে হয়ে খুঁজছে সেই সিরিয়াল রেপিস্টকে, কিন্তু কোথাও তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার, এই খুনটা খুব বেশি দূরে নয়, প্রথমদের বাসা থেকে খানিক দূরেই হয়েছে। আরও একটা বিষয় লক্ষ্য করলেও প্রতিশ্রুতি, আর সেটা হলো বাসার মেন গেট খোলা। এত সকালে সাধারণত গেট খোলা হয় না বাসার। কেয়ারটেকারকে ডেকে তুলল প্রতিশ্রুতি। আঙ্কেল, এত সকাল সকাল গেট খোলার কারণ কি? আপনাকে তো বলা হয়েছিল 7টার পরে গেট খুলতে। আমি গেট খুলবো কি আর মামুনি, কালকের রাতে চাবি তো আমার কাছে ছিল না। চাবি আপনার কাছে ছিল না মানে? কার কাছে ছিল তবে? সন্ধ্যাবেলা বড় মালিক, মানে তোমার হাজবেন্ড, চাবিটা নিয়েছিল আমার কাছ থেকে। কেয়ারটেকার কথা শুনে বেশ অবাক হলো প্রতিশ্রুতি। আপনার কাছ থেকে চাবি নিয়েছে মানে? আমি যতদূর জানি বাসায় তো ডুপ্লিকেট চাবি আছে। তবে বড় সাহেব বললেন চাবিটা নাকি হারিয়ে গেছে, তাই উনি আমার কাছ থেকে চাবি চেয়েছিলেন। আচ্ছা, আপনি চাবি নেবার কারণ জিজ্ঞেস করেননি? না, জিজ্ঞেস করিনি তো। আর আমি কেনই বা জিজ্ঞেস করতে যাব মামুনি? মালিকের নিশ্চয়ই কোনো কাজ ছিল, তাই নিয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি যান। প্রতিশ্রুতি নিশ্চিত প্রথম রাতে বাইরে বেরিয়েছিল, তার মানে ওদের ছাদে যাওয়ার কথা মিথ্যে ছিল। কিন্তু এত বড় একটা মিথ্যে কেন বলল প্রথম? কিছু মাথায় ঢুকছে না প্রতিশ্রুতির। না, প্রথমকে বড্ড ছাড় দেওয়া হয়ে যাচ্ছে। ওকে এবার কিছু জিজ্ঞেস করতেই হবে। ওর থেকে রাতে বাসা থেকে বেরিয়ে যাবার কারণ জানতেই হবে, তাতে যাই হয়ে যাক। এই ভেবে প্রতিশ্রুতি গেট থেকে বাসার সিঁড়ির দিকে পা বাড়াতে ঠিক তখনই একটা লোক এলো। তার হাতে একটা পার্সেলটা প্রতিশ্রুতির নামেই। লোকটা পার্সেল দিয়েই চলে যায়। গেটের সামনে দাঁড়িয়েই পার্সেলটা খুললো প্রতিশ্রুতি। এর ভিতরে একটা চিঠি আছে মনে হচ্ছে। খোলার পর তার ধারণাটা সঠিক প্রমাণ হলো। চিঠিটা খুলতেই দেখলো ভেতরে কয়েকটা লাইন লেখা। 249টা ডান, আর একটা মাত্র রেপ বাকি, তবে 250 হবে। আর এটাই হবে আমার জীবনের শেষ রেপ, আর সেটা তোমার দ্বারা পূর্ণ হতে চলেছে। তৈরি থেকো। লেখাগুলো পড়ে ভয় আর আতকে হাত পা কাঁপতে লাগলো প্রতিশ্রুতির। চিঠিটা কে পাঠালো তার কাছে তার কোনো নাম বা ঠিকানা উল্লেখ নেই। তবে যেই পাঠাক না কেন, সে যে একজন ভয়ানক সাংঘাতিক লোক এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হঠাৎই প্রতিশ্রুতির মনে হলো কেউ যেন ওর সামনে এসে দাঁড়ালো। মুহূর্তেই চমকে উঠল সে। কি হলো, এত সকালে গেটের সামনে দাঁড়িয়ে কি করছো? না, কিছু হয়নি। কিছু না মানে? এমনি এলাম। আচ্ছা, তোমার হাতে কি ওটা? সর্বনাশ, এবার প্রথমকে কি উত্তর দেবে প্রতিশ্রুতি?
এই চিঠিটা কিছুতেই দেখানো যাবে না ওকে। না, কিছু না। কিছু না বললেই হলো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা চিঠির মতো কিছু আছে তোমার হাতে। আরে এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, ছেড়ে দাও। ঠিক আছে, দেখাও আমাকে। হ্যাঁ দেখবো, তার আগে বলো তো গতকাল রাতে কোথায় গিয়েছিলে তুমি? গত রাতে গিয়েছিলাম মানে? কোথায় যাব আমি? দেখো, আমি কিন্তু কেয়ারটেকারের কাছ থেকে জেনেছি গেটের চাবিটা তোমার কাছেই ছিল। আর সকালে এসেই দেখতে পেলাম গেটটা খোলাই আছে। তার মানে কি দাঁড়ালো? প্রতিশ্রুতির মুখ থেকে কথাগুলো শোনার পরে যেন এক প্রকার ঘাবড়ে গেল প্রথম। তুমি কি সন্দেহ করছো আমায় কোনো কারণে? না, তোমার সন্দেহ কেন করব আমি? শুধু এইটুকুই জানতে চেয়েছি রাতে কোথায় ছিলে তুমি। তুমি তো জানো গত রাতে একটা ধর্ষণ হয়েছে আমাদের এলাকায়। হ্যাঁ, নিউজে দেখলাম, কিন্তু রাতে কোথাও যাইনি আমি। গেটটা আমি কিছুক্ষণ আগেই খুললাম। ইনফ্যাক্ট সার্থক বেরিয়েছিল জগিং করতে। তুমি তো জানো ও সকালে জগিংয়ে বের হয়। আজ একটু আগে বের হয়েছিল মনে হয়। এবার কাগজটা দেখাও। আচ্ছা, আগে বাসায় চলো, পরে দেখাচ্ছি। এবার চলো। প্রতিশ্রুতি নিজের স্বামীকে কোনো রকম একটা বুঝ দিয়ে বাসায় নিয়ে গেল। প্রথমকে এই চিঠিটার ব্যাপারে কিছুই বলতে চায় না সে, তবে সমস্যা আরও বাড়তে পারে। আগে সে জানতে চায় চিঠিটা ঠিক কে পাঠিয়েছে, কার ইন্ধন আছে এই ব্যাপারে। কিন্তু যাই হয়ে যাক না কেন, মন থেকে ভয়টা যেন কিছুতেই কাটছে না প্রতিশ্রুতি। না জানি কখন কি হয়ে যায়, একটা অজানা বিপদের আশঙ্কায় প্রহর গুনতে হচ্ছে তাকে। এভাবে সারাটা দিন কেটে গেল। রাতের বেলায় প্রায় 1:30টার দিকে ঘুম ভেঙে গেল প্রতিশ্রুতির। হঠাৎই মনে হলো ও নিজের বাড়িতে নেই, একটা গাড়ির ভিতরে আছে সে, আর গাড়িটা চলছে। সব কিছু একটা দুঃস্বপ্নের মতো মনে হতে লাগলো প্রতিশ্রুতির কাছে। কিন্তু না, ধীরে ধীরে বুঝতে পারলো যা ঘটছে সবই সত্যি। কেউ প্রতিশ্রুতিকে একটা ট্যাক্সি বন্দি করে কোথাও নিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে আর কেই বা নিয়ে যাচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না সে। প্রতিশ্রুতি এটা বুঝতে পারছে না ওকে অজ্ঞান করা হয়েছিল, আর অজ্ঞান করেই গাড়িতে তোলা হয়েছে। চিৎকার করবার মতো শক্তিটুকুও পাচ্ছে না সে এই মুহূর্তে। গাড়িটা অনেকক্ষণ পরেই থেমে গেল। দুজন অপরিচিত লোক এসে প্রতিশ্রুতিকে গাড়ি থেকে নামিয়ে নিল, তারপর একটা বাসার ভিতরে চলে যায়। জায়গাটা বেশ পরিচিত লাগছে প্রতিশ্রুতির কাছে। এই তো সেই ঘরটা যেখানে প্রথমবার ধর্ষণ করা হয়েছিল তাকে। তার মানে আগেরবার যে ব্যক্তি ধর্ষণ করেছিল তাকে এটা তারই কাজ। তবে কি সকালবেলা চিঠিটা এখান থেকে এসেছিল? কেউ আছো? আমার কথা শুনতে পাচ্ছ কেউ? কেন নিয়ে এসেছো আমায় এখানে? চিৎকার থেকে বলতে থাকে প্রতিশ্রুতি, কিন্তু চারপাশে থেকে কোনো উত্তর এলো না। কি হলো, কথা বলছেন না কেন? দেখো, আমার সাথে চালাকি করার চেষ্টা করো না একদম। আমি জানি তুমি একজন সিরিয়াল রেপিস্ট। দিনের পর দিন মেয়েদের ধর্ষণ করে তুমি তাদের খুন করছো। কেন করছো এগুলো? কি উদ্দেশ্য তোমার? আমার সামনে এসো। হঠাৎই একটা পরিচিত গলার আওয়াজ ভেসে আসলো ঘরের বাইরে থেকে। এই, তুমি এত কথা বলছো কেন? চুপ করবে? কি ভেবেছো তোমার চিৎকার চেঁচামেচি শুনে কেউ সাহায্য করতে ছুটে আসবে তোমায়? যদি তাই ভেবে থাকো তবে ভুল করছো তুমি। কে কে তুমি? আমায় এখানে নিয়ে এসেছো কেন তুমি? লোকটাকে উদ্দেশ্য করে বলে প্রতিশ্রুতি। আমি তোমাকে নিয়ে আসিনি, যা করা আমাদের বস করেছে। আর একটু অপেক্ষা করো, তিনি একটু পরেই চলে আসবে। বস? কে বস তোমাদের? সেটা নিজেই দেখতে পারবে। অবশ্য যদি তিনি চান। তবে হ্যাঁ, শুধু এইটুকু জেনে রাখো, তোমার সাথে সেটাই হতে চলছে যা বাকিদের সাথে হয়েছে। নিজের চরম সর্বনাশের জন্য অপেক্ষা করতে থাকো। ভয় আর আতঙ্কে প্রতিশ্রুতির পান ওষ্ঠাগত প্রায়। ওর অনুমান তার মানে সত্যি ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে প্রতিশ্রুতির সাথে। প্রতিশ্রুতি জানে না ও কে কে নিয়ে এসছে এখানে, আর ওর নিজের বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় গাড়ির ভিতরে চলে আসলো এটাও জানা নেই। প্রথমদের বাড়ি থেকেই তাকে কিডন্যাপ করা হয়েছে এটা তো ঠিক, কিন্তু প্রথম সার্থক অন্যান্য লোকজন এরা কোথায় ছিল তখন? বাসার এত মানুষদের চোখের আড়াল থেকে অন্য কেউ এসে প্রতিশ্রুতিকে কিডন্যাপ করলো কী করে? বিশেষ করে প্রথম কিছুই মাথায় ঢুকছে না প্রতিশ্রুতির। একটু পরে দরজার বাইরে সেই লোকটা আবারও বলে উঠল, এই তো বস এসে গেছেন, বস এসে গেছেন আমাদের।
প্রতিশ্রুতির কানে রুমের দরজাটা খোলার শব্দ কারোর কানে ভেসে আসলো, সাথে পায়ের আওয়াজ। ভীষণ পরিচিত যেন সেই পায়ের আওয়াজ তার। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। লোকটা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলো, পা টিপে টিপে এগিয়ে যেতে লাগলো প্রতিশ্রুতির দিকে। কে কে তুমি? সাহস থাকলে আমায় দেখা দাও। এভাবে অন্ধকারে লুকিয়ে আছো কেন? লোকটা কোনো জবাব না দিয়ে এগিয়ে চলল। আমার কাছে আসবে না একদম। দূরে থাকো, একদম দূরে থাকো আমার। সে প্রতিশ্রুতির কোনো কথাতেই ভ্রুক্ষেপ করলো না। আমার কথা কানে যাচ্ছে না? একদম কাছে আসবে না বলছি। লোকটা আরও কাছে আসলো প্রতিশ্রুতির। তারপর প্রতিশ্রুতির সাথে ধস্তাধস্তি শুরু হয় তার রীতিমতো। লোকটা প্রতিশ্রুতির সাথে খারাপ কিছু করতে চাইছে, কিন্তু কিছুতেই যেন পেরে উঠছে না ওর সাথে। পেছনের দিকে এগোতে এগোতে কিছু একটা হাত স্পর্শ করলো প্রতিশ্রুতির। সে বুঝতে পারল লোহার ভারী কোনো জিনিস মনে হচ্ছে। নিজেকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করতেই হবে ওকে, তাতে যা হবার হোক। এই ভেবে সেই রডটা উঠিয়ে সজোরে লোকটার মাথায় আঘাত করলো। মুহূর্তেই আটকে উঠল সে। প্রতিশ্রুতি বুঝতে পারল তার মাথা ফেটে গেছে হয়তো। লোকটা একটু একটু করে নির্জীব হয়ে আসছে। সে প্রতিশ্রুতির ওপরে জোর জবরদস্তি করার শক্তি হারিয়ে ফেলছে যেন। এটাই পালানোর মোক্ষম সুযোগ। এর দুর্বলতার সুযোগ নিয়ে পালাতে হবে প্রতিশ্রুতিকে। লোকটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বিছানা থেকে উঠে পড়ল প্রতিশ্রুতি। তারপর এক দৌড়ে দরজার দিকে গেল। অদ্ভুত ব্যাপার, সেই লোকটা আর নেই সেখানে, তাই পালাতে আর অসুবিধা হলো না প্রতিশ্রুতির। বাড়িটা থেকে বের হয়ে সোজা রাস্তায় বেরিয়ে পড়ল প্রতিশ্রুতি। তারপর ছুটতে লাগলো। নিজের দীর্ঘশ্বাসের আওয়াজ নিজেই শুনতে পাচ্ছে সে। ছুটতে ছুটতে হঠাৎই সে রাস্তার মাঝখানে হোঁচট খেয়ে পড়ল। মনে হলো প্রথমের গলার আওয়াজ শুনল। শ্রুতি, শ্রুতি, তুমি এখানে? এত রাতে রাস্তায় কি করছো তুমি? আপনি এখানে এলেন কি করে? হাঁপাতে হাঁপাতে প্রথমকে জিজ্ঞাসা করে প্রতিশ্রুতি। আরে আমি খুঁজে মরছি তোমায়। এত রাতে তুমি বাসা থেকে বের হলে কেন বলো আমায়? আমি বাসা থেকে বের হইনি, কেউ জোর করে নিয়ে এসেছিল আমায়। কি বলছো কি তুমি এগুলো? কে জোর করে তোমায় আমার বাসা থেকে তুলে এনেছে? কে সে? তার নাম বলো। আমি তাকে দেখিনি, তবে সে এখনো আছে। পালাতে পারেনি নিশ্চয়ই। আপনি জানেন সে আর কেউ নয়, পুলিশ যে সিরিয়াল রেপিস্টকে খুঁজে বেড়াচ্ছে সেই ব্যক্তি। ও মাই গড, কি বলছো তুমি এগুলো? তবে তো আমাদের ওকে হাতে নাতে ধরা উচিত। চলো, আমি যাব তোমার সাথে, আমায় নিয়ে চলো। হ্যাঁ, কিন্তু আমাদের এইভাবে যাওয়াটা একদম ঠিক হবে না। আপনি একটা কাজ করুন, পুলিশকে ফোন দিন, আমরা পুলিশ নিয়ে যাব। আজ ওর মুখোশ টেনে খুলে দেবার সুযোগ পেয়েছি, এটা কিছুতেই হারাতে চাই না। একদম ঠিক বলেছ। আমি পুলিশকেই ফোন করছি, কিন্তু তার ভেতরে ও যদি পালিয়ে যায়? না, ও পালাতে পারবে না, আমি নিশ্চিত। আপনি তাড়াতাড়ি ফোন করুন। প্রথম পুলিশ স্টেশনে কল করলো। আধা ঘন্টা বাদে পুলিশ আসে। প্রতিশ্রুতি পুলিশ নিয়ে সেই বাড়িটায় পৌঁছে গেল, সাথে ওর স্বামী প্রথমের দিকে তাকাতে পারছে না প্রতিশ্রুতি। বেচারা নিজের বউকে খুঁজতে খুঁজতে আত্মরা অবস্থা। সেই বেডরুমের ভিতরে যেখানে প্রতিশ্রুতিকে ধর্ষণ করার চেষ্টা হয়েছিল সেখানে উপস্থিত হয় সবাই। রুমের লাইট অন করা হলো। সবাই দেখতে পাচ্ছে একটা লোক খাটের উপরে উপুর হয়ে পড়ে আছে। পুলিশ এগিয়ে গেল তার দিকে। তারপর লোকটাকে ধরে চিৎ করে শুইয়ে দেওয়া হয়। তার চেহারা দেখে আঁতকে উঠল প্রতিশ্রুতি। এ তো নির্জন। নির্জন এই জায়গা আর এই অবস্থায় দেখতে হবে স্বপ্নেও ভাবতে পারেনি প্রতিশ্রুতি। তার মানে সিরিয়াল রেপিস্টার কেউ নয়, নির্জন। প্রতিশ্রুতির প্রাক্তন প্রেমিক। আচ্ছা, আর প্রতিশ্রুতি ওর হাতেই ধর্ষিত হয়েছিল আগে। পা থেকে যেন তার ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে প্রতিশ্রুতির। নিজেকে কিছুতেই সামলাতে পারছে না সে। ইতিমধ্যে প্রেস মিডিয়া একত্রিত হলো। লাইট ক্যামেরা গোটা বাড়ি ঘিরে যায়, আর সেটা হবারই কথা। প্রায় 250 ধর্ষণ এবং খুন করা এই সিরিয়াল রেপিস্টের হাতে নাতে ধরা পড়েছে। এর থেকে বড় ব্রেকিং নিউজ আর কি হতে পারে। বাড়ির সামনে প্রথমের সাথে দাঁড়িয়ে আছে প্রতিশ্রুতি। ভেতরে ডাক্তার দিয়ে নির্জনকে সুস্থ করানো হচ্ছে। একটু পরে গ্রেফতারত অবস্থায় নির্জনকে নিয়ে বেরিয়ে আসলো পুলিশ। প্রতিশ্রুতি ভয়ে তাকাতে পারছে না ওর দিকে। নির্জন প্রচুর চিৎকার চেঁচামেচি করছে। আমায় ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি, ছেড়ে দিন আমায়, আমি কিচ্ছু জানি না। সকল অপরাধী ধরা পড়ার পরে একই কথা বলে, তাই আর কেউ পাত্তাও দিচ্ছে না ওর কথা। প্রতিশ্রুতির সামনে থেকে নির্জনকে নিয়ে যাওয়া হয়। নির্জন প্রতিশ্রুতিকে উদ্দেশ্য করে বলতে লাগলো।
প্রতিশ্রুতি বাঁচাও আমায়। আমায় ভুল বুঝো না, আমি তোমাকে ধর্ষণ করতে চাইনি। আমি কোনো ক্ষতি করিনি তোমার, বিশ্বাস করো। নির্জনের কথাগুলো শেলের মতো বিদ্ধ হচ্ছে প্রতিশ্রুতির কানে। একবার নির্জনের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল সে। যখন নির্জনকে গাড়িতে তোলা হয়, শেষবারের মতো দেখার জন্য একবার ফিরে তাকালো প্রতিশ্রুতি। হঠাৎই একটা অদ্ভুত আর খটকা বিষয় তার চোখে পড়ল, আর সেটা হলো নির্জনের মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই। ও এমনিতেই অজ্ঞান ছিল, কিন্তু প্রতিশ্রুতির এখনও স্পষ্ট মনে আছে সে ওই ব্যক্তির মাথায় জোরে লোহা দিয়ে বাড়ি মেরেছিল। তাড়াহুড়োতে পুলিশ সেই কথা বলতেই ভুলে যায়। সেই আঘাতের চিহ্ন এভাবে কি করে গায়েব হয়ে যেতে পারে? ওটা আদৌ নির্জন ছিল তো, নাকি অন্য কেউ? তবে কি নির্জন সত্যি কথাই বলছে? ওকে ফাঁসালো না তো কেউ? একটা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল প্রতিশ্রুতির। নির্জনকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো। এদিকে প্রতিশ্রুতির মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, শুধু আর সেটা হলো সেই দাগটার কথা। দাগটা এইভাবে নির্জনের মাথা থেকে উধাও হয়ে গেল কি করে, এটাই বুঝে উঠতে পারছে না সে। একটু পরে প্রতিশ্রুতি আর প্রথম ওদের বাসায় চলে গেল। তখন প্রায় ভোর রাত, এখনও সকাল হতে অনেকটা বাকি। বাড়িতে এসেই শুয়ে পড়ল ওরা সবাই। এমনিতেই সারা রাত ধকল গিয়েছে সবার ওপর দিয়ে। সকালবেলা বাসায় প্রেসের লোক আসবে, প্রতিশ্রুতিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে, সেই কারণে প্রস্তুতি হতে বলা হলো তাকে। প্রথম খেয়াল করলো তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। নিজের ফোনটা হাতে নিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নেমে পড়ল সে। তারপর পা টিপে টিপে ছাদের দিকে চলে যায়। ছাদে এসে চারপাশটা তাকালো সে। না, কেউ নেই চারপাশে। ফোন থেকে একটা নাম্বার ডায়াল করে দিল। একটু পর তার কলটা রিসিভ হলো। কি হলো, ফোন ধরতে এত সময় লাগে? কি করছিলে এতক্ষণ? কিছু করি না, একটু বাইরে ছিলাম। ভালো। আচ্ছা, যে কথাটা বলার জন্য ফোন করেছি, কেউ কিছু বুঝতে পারবে না তো আবার? আমরা ধরা পড়ে যাব না তো? আরে কি যে বলছো তুমি, ধরা পড়ার কোনো চান্স নেই। আমরা তোমার স্ত্রী এক্সের ওপর নজর রাখছিলাম সারাক্ষণ। তারপর সুযোগ বুঝেই ওকে তুলে নিয়ে এনে অজ্ঞান করে বিছানার উপর শুইয়ে দেই। এখন পুলিশ কি করে জানবে এগুলো বলো? আর ও বললেই বা কি, কে বিশ্বাস করবে ওর কথা? সে বুঝলাম, কিন্তু ওই ছেলেটা কোথায় যাকে শ্রুতির কাছে রেপিস্ট সাজিয়ে পাঠানো হয়েছিল? ওর মাথা ঠিক আছে তো? রডের আঘাতে কেটে গিয়েছে খানিকটা, তবে একটু আগে জ্ঞান ফিরেছে। বাহ, খুব ভালো। শোনো, ওকে বাইরে বের হতে দিও না, যেন কোনো ঝামেলা না হয়। বুঝতে পেরেছি, আমি দেখেই রাখবো ওকে, তুমি চিন্তা করো না। আর শোনো, যখন তখন ফোন দিও না আমায়, আমি প্রয়োজন পড়লে ফোন করে নেব। পাক্কা। সেদিন রাতে তো তোমায় ফোন করতে গিয়ে বিপদেই পড়ে গিয়েছিলাম আমি। বিপদ? কিসের বিপদ? আরে বলতে ভুলে গিয়েছিলাম। সেদিন রাতে ফোন দিলাম, কিছুতেই ফোন রিসিভ করছিলেন না তুমি। হঠাৎ ফোন রিসিভ হলো, সেটা তুমি ছিলে না, কোনো এক মহিলার কণ্ঠ ছিল। তোমার ওয়াইফ হবে নিশ্চয়ই। তারপর? তারপর কি হলো? তারপর আর কি হবে, আমি ভয় পেয়ে ফোন কেটে দিলাম। আমার মনে হয় আমার কণ্ঠ শুনে উনি অন্য কাউকে ভেবেছিলেন, তাই চুপ ছিলেন কিছুক্ষণ। ভালো করেছো। এমন উল্টাপাল্টা কাজ করো না আর কখনো। যা করার ভেবে চিন্তে করবে। ঠিক আছে। ওকে, বাই, টেক কেয়ার। হঠাৎই প্রথমের মনে হলো কেউ নিচে নেমে সিঁড়ি দিয়ে। সর্বনাশ, আড়ি পেতে ওর কথাগুলো শুনে নিল না তো কেউ? একটু পরে আবার কিছু একটা পড়ার শব্দও হয়। প্রথমের সন্দেহ আরও দৃঢ় হয়। তার মানে কেউ নিশ্চয়ই ছিল এখানে, আর সে হয়তো সমস্ত কথা শুনে নিয়েছে। তাড়াহুড়োতে ছাদের গেটটা অফ করা হয়নি। ধুর, কি যে একটা বোকামি হয়ে গেল। প্রথমে ছুটে গেল নিচের দিকে, কারোর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে সে, আর সে দৌড়াচ্ছে। প্রথমের কাছে এবার স্পষ্ট পরিষ্কার হয়ে গেল। সে স্পষ্ট দেখতে পেল প্রতিশ্রুতি ছুটে নিজের রুমের দিকে চলে গেল। তার আর বুঝতে বাকি রইল না ওরা প্রতিশ্রুতিই ছিল। তার মানে ও লুকিয়ে সবটা শুনে নিয়েছে। দৌড়ে বেডরুমের দিকে ছুটে চলল প্রথমও। পৌঁছাতে পৌঁছাতে প্রতিশ্রুতি ঘরের দরজাটা বন্ধ করে দিল। প্রথম ভীষণ রেগে যায় এটা দেখে।
শ্রুতি, দরজা খোলা, দরজা খোলা বলছি। না, খুলবো না, আমি দরজা খুলবো না। প্রতিশ্রুতির কণ্ঠেও আতঙ্কিত বিদ্যমান। তার মানে ও সত্যি নিজের স্বামীর আসল রূপটা জেনে নিয়েছে। তুমি দরজা খুলবে নাকি আমি দরজা ভাঙবো? তুমি যা খুশি করে নাও, আমি দরজা খুলবো না। তুমি আমার কথা শুনবে না, তাই তো? না, শুনবো না। একটা কথা বলো তো, তুমি নির্জনকে কেন ফাঁসালে? ও কি এমন অন্যায় করেছিল? তার মানে সবটা শুনে গেছো তুমি? হ্যাঁ, আমি তোমার সব কথা শুনেছি। আমি এটাও জেনে গেছি সিরিয়াল রেপিস্ট আর কেউ নয়, সেটা হলো তুমি। এই ভালো মানুষই, ভদ্রতা, কিছু না জানা, এই একটা মুখোশ তোমার। এই মুখোশের আড়ালে একটা ভয়ানক পশু লুকিয়ে আছে। কি তুই আমাকে পশু বললি? এত বড় সাহস তোর? আজ তোকে শেষ করে দেবো আমি। পারলে দরজাটা খোল। আর কি ভেবেছিস সেইভাবে বেঁচে যাবি? তোকে যে আমার হাতে মরতেই হবে, সব জেনে গেছিস তুই। তোকে বাঁচিয়ে রাখা মানে জেনে শুনে সুইসাইড করা। তুমি কেন করলে এটা? কি এমন ক্ষতি করেছিলাম আমি তোমার? বলো। তুমি তুমি নির্জনকে চিনলে কি করে? কেন? নির্জনের জন্য খুব মায়া হচ্ছে বুঝি? ওর কাজ রাতেই তো খালাস করে দিয়েছি আমি। নিজের সমস্ত অন্যায় দায়ভার বেচারার উপর চাপিয়ে এবার বাড়িতে বসে নিশ্চিন্তে ঘুমাবো আমি। কেউ আমার আসল রূপটা কোনোদিন জানতেই পারবে না। ও হ্যাঁ, আর চিনলাম কি করে ওকে মনে আছে? তুমি আমায় ফলো করতে করতে একদিন একটা বিল্ডিং পর্যন্ত চলে গিয়েছিলে। ওই দিন তোমার মাথায় আর কেউ না, আমি আঘাত করেছিলাম, কিন্তু মাঝপথে ওর দুর্ভাগ্যই টেনে এনেছিল ওকে। আমার লোক ওর উপর নজর রাখে। তারপর থেকে আমি জানতে পারলাম ওর সাথে তোমার কোনো একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। ঠিক তখন একটা ছক কষলাম কি করে নিজের সমস্ত কুকর্ম ওর ঘাড়ে চাপিয়ে আমি হাঁপ ছেড়ে বাঁচতে পারি। সত্যি কথা বলতে মেয়েদের দেহ ভোগ করতে করতে অরুচি ধরে গিয়েছিল আমার। এসবের প্রতি আর কোনো নেশা কাজ করছিল না আমার। তাই চেয়েছি এবার এসব থেকে বেরিয়ে আসব। কিন্তু আমি বেরিয়ে আসলেই তো আর পুলিশ হাত পা গুটিয়ে থাকবে না। পুলিশের মুখ বন্ধ করবার জন্য একটা মোক্ষম চাল দিলাম আমি। প্রথমে একটা চিঠি পাঠাই তোমাকে, তারপরে তোমায় কিডন্যাপ করে আমার লোক ওই বাড়িটায় নিয়ে যায় যেখানে প্রথমবারের মতো ধর্ষণ করেছিলাম তোমাকে। বিশ্বাস করো, ওটা ছিল আমার জীবনের প্রথম ধর্ষণ, যেটা শুরু তোমার মাধ্যমেই হয়েছিল। ভাগ্যের পরিহাস দেখো, সেই তুমি আমার ঘরে আমার বউ হয়ে এলে। আমার লোক তোমার প্রাক্তনকে অজ্ঞান করে তুলে এনে ধর্ষকের ভূমিকায় বসিয়ে দিল। আর তুমি সেটাই বিশ্বাস করলে। তুমি, শুধু তুমি কেন, সারা দেশের লোক এখন এটাই জানবে নির্জন একজন সিরিয়াল ধর্ষক এবং খুনি। প্রথম প্রথম শুধু ধর্ষণ করে মেয়েদের ছেড়ে দিতাম আমি, কিন্তু পরে দেখলাম কাজটা খুব রিস্কি হয়ে যায়। তাই ধর্ষণের সাথে খুনের প্ল্যানটাও জুড়ে দেই, যাতে আমার বিপক্ষে সাক্ষী দেবার জন্য কেউ জীবিত না থাকে। আর তুমি চিন্তা করো না, যার মাথায় রড দিয়ে আঘাত করেছো তুমি, সে আমারই লোক, এখন পুরোপুরি সুস্থ সে। ছি, তুমি এত বড় নীচ, এত জঘন্য! ছি ছি ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তুমি আমার স্বামী। আচ্ছা, তোমার তো মেয়েদের দেহের উপর লোভ ছিল, সেটাকে অন্যভাবে পূরণ করতে পারতে তুমি। তার জন্য ধর্ষণের মতো জঘন্য পথ কেন বেছে নিলে? তুমি বুঝবে না এসব, বুঝবে না। আমি একটা মেয়েকে ভোগ করে তিলে তিলে শেষ করার মধ্যে আলাদা আনন্দ খুঁজে পাই আমি। এই আনন্দ পৃথিবীর আর কোনো কিছুতে নেই। যখন দেখি সে আমার আঘাত সহ্য করতে না পেরে কোরবানির কোনো পশুর মতো ছটফট করছে, তার মতো সুন্দর দৃশ্য আর দুটো হতে পারে না। আমি জানি আমি যা করছি একদম ঠিক নয়, অন্যায় এগুলো, কিন্তু আমি এই অন্যায় করেই পৈশাচিক আনন্দ পেতে চাই, যা এখন তোমার সাথে করব আমি। আজকেই এই বাড়িতে শেষ দিন তোমার। শ্রুতি, দরজা খোলো বলছি। না, আমি দরজা খুলবো না। সব বলে দেব সবাইকে, সবটা বলে দেব আমি। তোমার সব খেলা শেষ। প্রথম দরজা ভেঙে ঢুকে পড়ল একটু পরে, তারপর প্রতিশ্রুতির ওপরে ঝাঁপিয়ে পড়ে সে। আজ শেষ করে দেব তোকে। আমার খেলা শেষ করবি তুই? দেখ তোর সাথে কি করি আমি। ভুলটা আমারই, তোকে সেদিন শেষ করে দেয়া উচিত ছিল, যেদিন বাড়ি ফেরার পথে আমায় আমার লোকজনের সাথে দেখে ফেলেছিলি। ভাগ্যিস আমি বুঝতে পেরেই আগেই বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। তবু তোকে একটা শেষ সুযোগ দিয়েছিলাম, কিন্তু আজ আর রক্ষা নেই তোর। আজ তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো আমি। প্রথম প্রতিশ্রুতির ওপরে উঠে গেল,
তারপর ওর বুকের উপরে একটা কামড় বসিয়ে দেয়। মুহূর্তেই ছটফট করে চিৎকার দিয়ে উঠল প্রতিশ্রুতি। ঠিক তখনই ঘরের ভেতরে পুলিশ ঢুকে পড়ল। পুলিশের সাথে সার্থক। পুলিশ প্রথমকে হাতে নাতে ধরে ফেলল। আপনি আপনার দেবরকে থানায় পাঠিয়েছিলেন তাই না? হ্যাঁ, আমি ছাদে দাঁড়িয়ে ওর সকল কথা শুনে নিয়েছিলাম। আমার সাথে আমার দেবরও ছিল তখন। আর দেরি না করে ওকে আমি থানায় পাঠিয়ে দিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাদের যে আপনারা যথাসময়ে চলে আসলেন। এরপর পুলিশ প্রথমকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল। প্রথমকে রিমান্ডে নেওয়া হয়। তার ভেতরে প্রথমের সাঙ্গপাঙ্গদের পর্যন্ত পৌঁছানো যায় পুলিশ। প্রথম সবটা স্বীকার করতে বাধ্য হয়। তারও কিছুদিন পরে নির্জনকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে দিল আদালত। আর অনবরত খুন আর ধর্ষণের অপরাধে প্রথমের ওপরে মৃত্যুদণ্ডের কার্যকর আরও করার আদেশ করা হয়। আর ওর সাঙ্গপাঙ্গদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হলো। এর 1 বছর পরে হাসপাতালের বেডে শুয়ে আছে প্রতিশ্রুতি। ওর পাশে এক সদ্য নবজাতক। একটু পরে নির্জন এসে কেবিনে ঢুকলো। ছেলেকে দেখে মুখে হাসি ফুটে উঠল তার। কি খবর লিটল নির্জন? আহ, কথা বলো না তো, তোমার লিটল ঘুমাচ্ছে। আচ্ছা, ওর তো একটা নাম রাখতে হবে এখন। কিছু ভাবলে তুমি? না, এখনো ভাবিনি। আচ্ছা, তুমি একটা নাম ঠিক করে দাও না। আমি কি নাম দেব? যা খুশি দাও, যেটা ভালো লাগে তোমার। কিছু ভাবতে থাকে নির্জন। কি নাম রাখা যায় ছেলের? হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, ওর নাম তিয়াস রাখলে কেমন হয়? তিয়াস? বাহ, এটা খুব সুন্দর নাম। আমার তো হেভি পছন্দ হয়েছে নামটা। তাহলে তো আর কথাই নেই, এটাই লক করে দিলাম। নির্জন তার ছেলের তিয়াস নাম দিল। 1 বছর আগে প্রতিশ্রুতিকে বিয়ে করেছে নির্জন। একজন বিবাহিতা, এমনকি ধর্ষিতাকে জীবনসঙ্গী হিসাবে স্বীকৃতি দিতে এতটুকু দ্বিধাবোধ হয়নি তার। কারণ নির্জন ভালো করে জানে যে অন্যায় কেউ নিজে থেকে করে না, সেটা অন্যায় হতেই পারে না। প্রতিশ্রুতিকে কেউ জোর করে ধর্ষণ করেছে, এতে সে অপবিত্র বা নষ্ট হয়ে যায়নি, বা তার চরিত্রিত কলুষিত হয়নি। প্রতিশ্রুতির চরিত্র কুলুষিত তখনই হতো যখন সে জেনে বুঝে স্বেচ্ছায় অন্যের কাছে নিজেকে বিকিয়ে দিত। কিন্তু সেই রকম কিছু ঘটেনি। প্রতিশ্রুতিকে নিয়েই বাকি জীবনটা সুখে কাটাতে চায় সে। জীবনে চলার পথে আজ থেকে বহু বছর আগে প্রতিশ্রুতিকে সব সময়ের জন্য ভালো রাখার যে প্রতিশ্রুতি দিয়েছে নির্জন, ওর জীবনের সেই প্রথম প্রতিশ্রুতি প্রাণ দিয়ে হলেও রক্ষা করবে সে। এদিকে প্রতিশ্রুতিও তার স্বামীর ভালোবাসায় নিজের ভয়ানক অতীতের আস্তে আস্তে ভুলে যেতে শুরু করেছে। তবে সার্থকের সাথে মাঝে মাঝে দেখা হয় তার। সার্থক নিজেই আসে ওদের কাছে।